আজ তারেক রহমান গ্রেফতার হয়েছে এবং জুলাই সনদ বাতিল করায় দেশ আবার উত্তাল হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন জুলাই সনদ এবং গণভোট বাতিল হওয়ার পর এই মুহূর্তে ঢাকার রাজপথ উত্তাল হয়ে সেনাবাহিনী শিক্ষার্থী মুখোমুখি বিএনপি কর্মীদের খারাপ অবস্থা। এদিকে আজ জুলাই সনদ এবং গণভোট চূড়ান্তভাবে বাতিল করেছে বিএনপি সরকার। তারেক রহমানের বিরুদ্ধে দেশের প্রত্যেকটা জনগণ অ্যাকশনে নামে আবারও দেশে উত্তাল পরিস্থিতি হয়েছে। গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অবৈধ রুল জারি করেছেন হাইকোর্ট। জুলাই সনদ নিয়ে প্যাচটা তো লাগিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস চেয়েছিল তাই বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী গন্ডগোল লাগুক। জুলাই সনদ কিছু না। পবিত্র রমজান মাসে রাজনীতির একটা বিষয় দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। এই রমজান 2026-এ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যে রমজান, এই রমজানে আমরা কমিটমেন্ট দিতে চাই যে যেদিন আমাদের সরকার গঠিত হবে, যেদিন প্রকৃত জনগণের সরকার গঠিত হবে, সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। পর্দার অন্তরালে বিএনপির সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে শিশির মনির, এবং শিশির মনির পাশে কার্যকরভাবে যথাযথভাবে আছেন এনসিপি। এদিকে হঠাৎ করে শেখ হাসিনা সহ 428 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। আবার অবিশ্বাস্যভাবে কামব্যাক করতে চলেছে আওয়ামী লীগ। জনগণকে বুঝতে না দিয়ে বিএনপি সরকার অবিশ্বাস্য নাটকীয়তা শুরু করে দিয়েছে। হ্যাঁ, বিএনপি সরকার এখন নাটকীয়তা শুরু করেছে। আজকে জুলাই সনদ এবং গণভোটের ফলাফল বাতিল করে তুপের মুখে পড়েছে তারেক রহমান। দেশের শিক্ষার্থীরা, জনগণ আবারও রাজপথে নেমেছে, বিএনপির বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিচ্ছে। অনেকে এইটা সরাসরি বলতেছে আওয়ামী লীগ যেই পথে পালিয়ে গিয়েছে ঠিক সেই পথেই বিএনপিকেও পালাতে হবে। দর্শক শ্রোতা, আজকে যে তারেক রহমান বিপদে পড়েছে রাতের মধ্যে এবং পুলিশ সেনাবাহিনী কঠিন একটি পদক্ষেপ নেয়, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। বিদায় বেলাতেও নিজের স্বার্থে আইন পাল্টে গেছেন ডক্টর ইউনূস। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দীর্ঘ 18 মাস দেশ শাসনের পর ক্ষমতা ছাড়ার মাত্র 48 ঘন্টা আগেও তিনি নিজের স্বার্থে অতি গোপনে আইন পাল্টাতেও দ্বিধাবোধ করেননি। ক্ষমতার চেয়ারে বসার পর থেকেই ডক্টর ইউনূস নিজেকে আইনি ঝামেলা থেকে মুক্ত করতে মরিয়া ছিলেন। তার বিরুদ্ধে থাকা গ্রামীণ টেলিকমে শত শত কোটি টাকার দুর্নীতির মামলা এবং শ্রম আইন লঙ্ঘনের মামলাগুলো ক্ষমতার অপব্যবহার করে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, গ্রামীণ কল্যাণ সহ তার বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশো কোটি টাকার ট্যাক্স এবং বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া ঋণের সুদও মওকুফ করেছেন সরকার প্রধানের চেয়ারে বসেই। তবে এখন সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে মোহাম্মদ ইউনূসের বিদায়ের ঠিক আগে নেয়া একটি সিদ্ধান্ত ঘিরে। গত 10 ফেব্রুয়ারি একটি বিশেষ অধ্যাদেশ জারি করা হয়, যেখানে 2006 সালে নিরাপত্তা আইন সংশোধন করা হয়েছে। আগের আইনের নিয়ম ছিল কোনো সরকার প্রধান বা প্রধান উপদেষ্টা বিদায় নেয়ার পর সর্বোচ্চ 3 মাস এসএসএফ নিরাপত্তা পাবেন। কিন্তু ডক্টর ইউনূস কেবল নিজের স্বার্থে এই সময়সীমা বাড়িয়ে 3 মাস থেকে 12 মাসে নিয়ে গেছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই সুবিধা কেবল তার নিজের জন্যই কার্যকর হবে। অন্য যে কোনো সাবেক সরকার প্রধানের ক্ষেত্রে আগের মতো 3 মাসের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ একই দেশে এক ব্যক্তির জন্য এক আইন, আর অন্যদের জন্য সম্পূর্ণ আলাদা। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন ডক্টর ইউনূসের এই পদক্ষেপ সরাসরি সংবিধানের লঙ্ঘন। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইন সংশোধন করা যায় না। এটি যেমন অনৈতিক, তেমনি ক্ষমতার চরম অপব্যবহার। 18 মাস ধরে দেশ শাসনের নামে তিনি প্রকৃতপক্ষে নিজের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করেছেন। নিজের মামলার ফাইল গায়েব করা থেকে শুরু করে বিদায় বেলায় রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা, সবই ছিল তার ব্যক্তিগত লাভের অংশ। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, পুরো জাতিকে সংস্কারের স্বপ্নে বিভোর রেখে শেষ সময় পর্যন্ত ইউনূস কি তাহলে নিজের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন? জুলাই সনদ নিয়ে প্যাচটা তো লাগিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস চেয়েছিল তাই বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী গন্ডগোল লাগুক। জুলাই সনদ কিছু না। আপনি ধরেন একটা কলম চান, আপনি একটা কলম চান, আর এই কলম ইকোনোর কলম নাকি অন্য কোনো কোম্পানির কলম? আপনার তো কলম হলেই চলবে, নাকি আপনার ইকোনোই চাই? বাংলাদেশে সংস্কার হবে, সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া এই দেশ চলবে না, বহু কিছু চেঞ্জ করতে হবে। অবশ্যই টুমোরো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। বাংলাদেশে বহু কিছুতে এই ধরনের নানান চেঞ্জ, এই যে বলা হচ্ছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দিতে হবে। এখন এটা
বিএনপি বলছে যে বিরোধী দল থেকে এটা প্রেসক্রাইব করতে হবে। এখন এটা জুলাই সনদ পাশ করাই তারপরে বিরোধী দলে দিতে হবে, তার মানে কি কিছু একটা ডালমে কুচ কালা হে, কোন একটা সন্দেহ আছে। আপনি জুলাই সনদে এমন কিছু ঢুকিয়েছেন যেটা আপনার প্রয়োজন কিন্তু বাংলাদেশের মানুষের প্রয়োজন না বা আমজনতার প্রয়োজন না। এই জুলাই সনদ বলতে যে গণভোট হয়েছে, বাংলাদেশে ভোট পড়েছে ধরলাম হার পক্ষে 4 কোটি, ভোটারই 12 কোটি, জনসংখ্যার সব বাদ দিলেন। শোনেন 12 বছরের বাচ্চা আজকে অনেক ভালো বুঝে, 16 বছরের বাচ্চারা ভোটার হবে কি হবে না সেই আলাপ চলতেছে, তারাও কম বুঝে না। তারপরে ধরলাম 12 কোটির মধ্যে 4 কোটি লোক হ্যাঁ ভোট দিয়েছে, 8 কোটি তো নার পক্ষে, 8 কোটি তো ভোট দিতে যায়নি অথবা নাতে ভোট দিয়েছে। তাহলে আপনি 4 কোটিকে নিয়ে লাফাচ্ছেন, এই 4 কোটি যেটাকে ভালো, 4 কোটিও রিয়েল কতটা ভোট দিয়েছে নিয়ে সন্দেহ আছে না? জুলাই সনদ নিয়ে বাংলাদেশে প্যাচ লেগেছে এবং এই প্যাচটা এমন বলার সুযোগ নাই যে বর্তমান সরকার এটা আদালত দিয়ে প্যাচ লাগাচ্ছে, যেটা জামাত অভিযোগ করেছে। জামাত বলার চেষ্টা করছে যে আদালতের কাঁধে বন্দুক রেখে এবং সেই আওয়ামী লীগের মতো করে। আরে বাবু, তাও যদি হয়ে থাকে, আমি তো বলবো যে বিএনপি সরকার যদি আদালতের মাধ্যমে এটা প্যাচ লাগায় থাকে সেটা ভালো করছে। কারণ তোমরা যে প্যাচটা ডক্টর ইউনূসের অবৈধ সরকার দিয়ে লাগিয়েছো, আদালতকে অমান্য করে, আদালত এবং সেই আইন আদালত কোনো মূল্য ছিল একেবারে উচ্চ আদালত সহ ইউনূস সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে আদালত ট্রাইব্যুনাল সব তো জামাত যেভাবে চেয়েছে সেভাবে কন্ট্রোল করেছে। জামাতের লোকজন বিচারক হয়েছে, জামাতের লোকজন চিফ প্রসিকিউটর হয়েছে। তো তোমরা যদি আদালতকে ব্যবহার করে ইউনূসের সাইনবোর্ড দিয়ে বাংলাদেশে যা ইচ্ছা তাই করতে পারো, বিএনপি সরকার বাংলাদেশে ক্ষমতায় এসে সেই 8 কোটি, যে 8 কোটির মধ্যে আওয়ামী লীগের আছে প্রায় 50%, তাদের মূল্যায়ন করার জন্য বিএনপি ভোট পেয়েছে আওয়ামী লীগের, বিএনপি তার নিজের ভোট পেয়েছে। 50-50 যদি বলি বিএনপি আর আওয়ামী লীগের ভোট, জামাতের তো আর কোনো ভোট বিএনপিতে যায়নি। ফলে সেই জনগোষ্ঠীর মূল্যায়ন করার জন্য আপনারা আদালতকে প্যাচ দিয়েছেন, এবার বিএনপি সুযোগ থাকলে বিএনপি দিচ্ছে। যদি আমি তর্কের খাতিরে সেটাই মেনে নিই, তারপরেও বলবো এটাকে আদালতে যাওয়ার প্রেক্ষাপট, মানুষ নিজের রক্ষার জন্য, রাষ্ট্র রক্ষার জন্য অনেক কিছু করে। এই আদালতে যাওয়ার প্রেক্ষাপটটা তো ইউনূস সরকার তৈরি করে রেখে গেছে, যে সে জোর করে বিএনপির মতের বাইরে জুলাই সনদে গেছে, বিএনপির মতের বাইরে গণভোটে গেছে। আপনি অমতে যখন কন্যাকে জোর করে ডাকাতের সাথে বিয়ে দিবেন, তখন সেই কন্যা 2 দিন আগে আর পরে হোক সেই ঘরে ডিভোর্স করে আসবেই। এটাই তো জাগতিক নিয়ম। যখন তার সক্ষমতা হবে, যখন তার সেই সিচুয়েশন হবে, অনুকূল পরিবেশ হবে, মতের বাইরের শাদী বহুদিন টিকে না। এই হচ্ছে যখন বাস্তবতা, তখন বাংলাদেশের উচ্চ আদালতে যখন হচ্ছে জুলাই সনদ এবং গণভোট নিয়ে রিট করা হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি এবং জামাত ইসলামী। জামাত ইসলামী তাৎক্ষণিক প্রেস কনফারেন্স করে বহু কিছু বলেছে আগের রাতেই, যার পরের দিন একটা সিদ্ধান্ত ঘোষণা হবে উচ্চ আদালতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছানাঝাট এই ইস্যুতে ডাকসুতে তারা প্রেস কনফারেন্স করছে। মানে তাদের ভাষাটা এরকম যে এখন বলতে চায় যে আদালতও যা সিদ্ধান্ত জানি না, আমাদের গণ অভ্যুত্থানের সিদ্ধান্ত এই হয়েছে, সেইটা মানতে হবে, আদালত মানি না, মবের রাজ্য যে। জনগণকে বুঝতে না দিয়ে বিএনপি সরকার অবিশ্বাস্য নাটকীয়তা শুরু করে দিয়েছে। জামাত ঘটনার টের পেয়ে জরুরি ভিত্তিতে জাতির উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছে। দর্শক, বিএনপি আদালতের ঘাড়ে বন্দুক রেখে জুলাই সনদ, জুলাই স্পিড এগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে। তারা ভারতের পারপাস সার্ভ করার চেষ্টা করছে, যেহেতু ভারত তাদের ক্ষমতা এনে দিয়েছে। এই জন্য আদালতকে ব্যবহার করছে, বিচারকদের ম্যানেজ করে ফেলেছে। কিন্তু এখানে জনগণকে বুঝতে দিতে চাইছে না। সরাসরি বিএনপির আইনজীবীরা না, বিএনপি পন্থী অথবা বিএনপির লোকজন, সরকারের মদতপুষ্ট কিছু লোকজন এটা নিয়ে নাটক করার চেষ্টা করছে। আবার সরাসরি আওয়ামী লীগও না, কি সূক্ষ্ম কৌশল। কিন্তু এটা জামাত ঘটনা পুরোপুরি বুঝে গেছে যে বিএনপি যে নাটকীয়তা করছে, এই যে লুকোচুরি খেলছে, হাইড অ্যান্ড সিক খেলছে, এটা জাতির উদ্দেশ্যে জরুরিভাবে জামাত একদম ক্লিয়ার করে পানির মতো বুঝিয়ে দিয়েছে সংবাদ সম্মেলন করে। জামাত ইসলামী হঠাৎ করেই 2 মার্চ রাত 10টায় জরুরি সংবাদ সম্মেলন করেছে। সেখানে শিশির মনির সবকিছু স্পষ্ট করেছেন যে বিএনপি কি ভণ্ডামি শুরু করেছে। তো এই জন্য আমরা বিশ্বাস করি জামাত এই জরুরি ভিত্তিতে জাতিকে জানিয়ে দিয়েছে। এর আগে এনসিপি এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছে, তার আগে শিশির মনির ব্যক্তিগতভাবে কয়েক দফা এই বিষয়ে কথা বলেছেন। আমরা এটা আবার প্রচার করছি। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হই, সতর্ক থাকি, তাহলে বিএনপির অপচেষ্টা ব্যর্থ হবে। আমরা এই অপচেষ্টা ব্যর্থ করে দিব শিশির মনিরদের নেতৃত্বে। রাত 10টায় 2 মার্চ জামাত ইসলাম কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব জাহিদুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। প্রেস ব্রিফিং এ অ্যাডভোকেট জুবায়ের বলেন, বাংলাদেশে যাতে ফ্যাসিবাদী শাসন আর ফিরে না আসে, এজন্য সংস্কারের প্রস্তাবগুলো সর্বসম্মতভাবে প্রায় 2/3 ভোটে পাশ হয়েছে। এখন দেখেন বিএনপি যে কতটা খারাপ, কতটা নোংরা দল। গণভোটে পাশ হওয়া বিষয় নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সেটাকে অস্বীকার করার চেষ্টা করে। এরা কি আসলে গণতান্ত্রিক? গণভোট নিয়ে যারা নাটক করতে পারে, তাদের মতো অগণতান্ত্রিক সত্তা পৃথিবীতে আর থাকতে পারে না।
এরা এখন গণভোটকে অকার্যকর করে দিতে আদালতকে ব্যবহার করার চেষ্টা করছে। এর ফল অত্যন্ত ভাবে শিশিরমণির বারবার স্মরণ করে যে এর ফল অত্যন্ত খারাপ, এটা বুমেরাং হবে। আমি সহজভাবে বললে যে বিএনপি যে নাটক শুরু করছে এর ফল বিএনপির বিরুদ্ধে একটা ভয়াবহ গণঅভ্যুত্থান হতে পারে, যাতে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের চাইতেও করুন। সংসদ সদস্যগণ, যেখানে সংসদ সদস্যগণ যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা এই বিষয়টি আলোচনা করবেন। এখন এই বিষয়টি আদালতের কাঁধে রেখে উদ্দেশ্য হাসিলের জন্য যারা চেষ্টা করছেন, আমরা মনে করি এটা সঠিক নয়। এই প্রেক্ষাপটে আমরা আহ্বান জানাতে চাই যে বিষয়টি জাতীয় সংসদের তা জাতীয় সংসদ সদস্যদের পালন করতে দেওয়া উচিত। অথচ এটা বিএনপির লোকজন এই সিস্টেমে আদালতে নিয়ে এসেছে। বিএনপি এখানে ডুয়েল গেম খেলছে, একদিকে আদালত আর একদিকে উপরে উপরে বলছে যে না ঠিক আছে এটা, একদিকে আদালতের মাধ্যমে এগুলো আটকে দেওয়ার চেষ্টা করে। তখন বলবে যে আদালতের এখন তো কিছু করা নেই। মানে হাসিনা কিন্তু এই পলিসি অবলম্বন করে হাসিনা পতন হয়েছিল। কোটা সংস্কার নিয়ে বারবার আদালত বলেছিল না, এমনকি হাইকোর্ট বলেছিল। তো জনগণ হাইকোর্ট ঢুকাই দিয়েছে না পিছনে। রাজনৈতিক বিষয় নিয়ে যদি এভাবে খেলতে যায় হাইকোর্টের মাধ্যমে, তাহলে তার পরিণতি কিন্তু গণঅভ্যুত্থানে পতন। এটা শিশিরমণি বারবার ইঙ্গিত দিচ্ছেন। তিনি আরো বলেন, অতীতে জাতীয় সংসদের কিছু বিষয় আদালতের কাঁধে ভর করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে, তখন সংকট আরো বেশি ঘনীভূত হয়েছে এবং জাতীয় বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে আপনারা জানেন যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণেই বিগত 16 বছরে দেশে ভয়াবহ অবস্থা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া 5 আগস্ট সরকার পতনের পর একটা টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছিল না, মনে আছে আপনাদের? আমাদের তো এমনকি সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম, এবং নাইট বাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। যদি 5 আগস্ট সরকার পতন না হতো, কিংবা 5 আগস্ট যদি সশস্ত্র বাহিনী তাদের উপর হামলা চালাতো, অর্থাৎ জুলাই সন্ত্রাসীদের উপর হামলা চালাতো, সেক্ষেত্রে তারা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিত। তার মানে আমি বারবার বলেছি, তাদের হাতে যথেষ্ট অস্ত্র শস্ত্র ছিল, তাদের হাতে যথেষ্ট গোলাবারুদ ছিল। যদি নাই থাকতো তবে কিভাবে তারা সশস্ত্র সংগ্রামের ঘোষণা দেয়, আগে থেকে ভিডিও রেকর্ড করে রাখে? এগুলা কোত্থেকে আসতো? প্রত্যেকটা অস্ত্র আসছে চীন থেকে, পাকিস্তান থেকে এবং তুর্কি থেকে। এইখানে অনেকগুলা অত্যাধুনিক অস্ত্র ছিল যেগুলা অন্যান্য দেশের, আমি সেই দেশের নাম মেনশন করব না, তারা তুর্কি, পাকিস্তান এবং চীনের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করিয়েছে। এইখানে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে বিচ্ছিন্নতাবাদী কয়েকটা সংগঠন আছে, কেএনএফ এর মতো, এরা এই কাজগুলো করেছে এবং রোহিঙ্গাদের একটা বিশেষ ভূমিকা ছিল। পাশাপাশি আরাকান আর্মি এবং আরশাদের একটা ব্যাপক ভূমিকা ছিল। অস্ত্রগুলা বাইরে থেকে বাংলাদেশে ঢুকাতে সমুদ্র পথে বাংলাদেশের নেভি, কোস্টগার্ড সবগুলাই তো ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছিল। এইগুলা পুরান কাহিনী আর নতুন করে সামনে আনতে চায় না। গতকাল আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা বিবৃতি দিয়েছে 5 আগস্ট পরবর্তী। আমি বারবার বলেছি, এদের জুলাই সনদ, সংবিধান সংস্কার যা কিছুই দেখেন না কেন, সবকিছুর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাংলাদেশের 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া। কি বলেছে? আজকে তো স্বীকারই করে নিল তাদের উদ্দেশ্য প্রকৃত জনগণের সরকার গঠিত হলে তারা সংবিধানকে ছুঁড়ে ফেলবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে ডক্টর ইউনূসের যে মনোবাসনা ছিল আলী রিয়াজের মতো ভণ্ডদেরকে নিয়ে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ক্ষমতার মসনদে টিকে থাকা, কিন্তু হিসাব নিকাশে মিল পায়নি। এখানে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত একটা বিশেষ ভূমিকা রেখেছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঠেকাতে, বাংলাদেশে জামাতের মতো মৌলবাদী শক্তিকে ঠেকাতে তারা অনড় ছিল। যার কারণে কিন্তু মন্দের ভালো বিএনপিকে তারা বেছে নিয়েছে। মন্দের ভালো বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতেই বাংলাদেশের ক্ষমতায় আসছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো কোনোদিনের জন্য ক্ষমতায় আসতে পারবে না, এটা লিখে রাখেন। গতকাল ইলিয়াসের একটা ভিডিও দেখছিলাম, সে বলতেছিল বাংলাদেশে 2টা রাজনৈতিক আদর্শ, বিএনপি মধ্যপন্থী একটা দল, একটা আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষে অর্থাৎ স্বাধীনতার পক্ষে। স্বাধীনতাকে যদি আপনি অন করেন, স্বাধীনতাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আওয়ামী লীগ যুগ 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 বেঁচে থাকবে। আর যদি স্বাধীনতার বিরুদ্ধের শক্তিকে আপনি বাঁচিয়ে রাখতে চান, কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশে সবসময় থাকবে, এটাকে নির্মূল করা সম্ভব না, সেটা জামাত ইসলাম। অর্থাৎ জামাতের রাজনৈতিক আদর্শ এবং আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ সবসময় বেঁচে থাকবে, কিন্তু মধ্যপন্থী বিএনপি অর্ধেক জামাত, অর্ধেক রাজাকার, অর্ধেক দেশদ্রোহী, অর্ধেক স্বাধীনতার পক্ষের শক্তি, এই দলটা কখনো দীর্ঘমেয়াদে বাংলাদেশে বেঁচে থাকবে না। ইলিয়াসের কথায় এই প্রথমবার আমি একমত পোষণ করছি। কিন্তু এখানে জিওপলিটিক্যাল অনেক ব্যাপার থেকে যায়। এই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার্থে বাংলাদেশে জামাতকে কখনো পশ্চিমারা ক্ষমতায় আসতে দেবে না। আলটিমেটলি পশ্চিমারা যতই জামাতকে লালন পালন করুক, পশ্চিমারা যতই মৌলবাদকে লালন পালন করে, তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য তারা যে ধরনের চক্রান্ত করে বিশ্বের বিভিন্ন দেশে, যারা ইরানে দেখতে পাচ্ছেন, যেটা লিবিয়াতে হয়েছিল, সিরিয়াতে হয়েছিল, যেটা আফগানিস্তানে হয়েছিল, যেটা বাংলাদেশে হয়েছিল, এখন ইরানে হচ্ছে, পরবর্তীতে হয়তো পাকিস্তানও আবার হতে পারে, যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ। তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে মৌলবাদকে জাগিয়ে দিয়ে সেই মৌলবাদকে, ইসলামী সন্ত্রাসবাদীদেরকে দমনের নামে সে দেশে অভ্যন্তরে হামলা চালানো, সে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলা, সে দেশের প্রাকৃতিক সম্পদ সেগুলোকে আত্মসাৎ করার একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জামাতকে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী করেছে, আগামী দিনেও করবে, শুধুমাত্র শক্তিশালী অবস্থানে রেখে তাদের স্বার্থগুলোকে উদ্ধার করা। কিন্তু এই অঞ্চলে চীনের একটা ব্যাপার আছে, ভারতবর্ষের একটা বিশাল ব্যাপার আছে। এই অঞ্চলে মার্কিনীরা চাইলে জামাতকে
কখনোই ক্ষমতায় আনতে পারবে না, কারণ ভারতের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপি ক্ষমতায় আসে নাই। এটা আপনারা যে যত কথাই বলেন না কেন, যতভাবে ব্যাখ্যা করেন না কেন, এখন তারেক রহমান কি মুচলেখা দিয়ে আসছে, কি মুচলেখা দিয়ে আসেনি, সেটা মূল প্রসঙ্গ না। মূল প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশে জামাত। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর কোনো আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।